বন্ধুরা, এই সেই বিদায় ঘাট যে কবি তার অসুস্থ মাকে দেখার জন্য ওই বাদামতলায় 14 দিন ধরে তাঁবুটা নিয়ে অবস্থান করেছিল, কিন্তু ওনার জ্ঞাতি গোষ্ঠীরা ওনাকে বাড়ি প্রবেশ করতে দেয়নি। তাই উনি এই কপোতক্ষ নদ দিয়ে নৌকায় করে এসে এই ঘাট দিয়ে এখানে নামেন, নেমে এই পথে চলে যান। এই পথে উনি ভারতে চলে যান, এই পথ দিয়ে বের হয়ে উনি ভারতে চলে যান, আর কখনোই উনি বাংলাদেশে আসেননি। হ্যালো বন্ধুরা, আমি সব্যসাচী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাইকেল এপিসোডে। আমি এখন আছি যশোরের সাগরদাড়ি কপোতক্ষ নদের পাড়ে। কপোতক্ষ নদ, সাগরদাড়ি, যশোর, এই নামগুলো শুনলে যার কথা চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন বাংলা সাহিত্যের মহাপুরুষ, বাংলা কাব্যে প্রথম প্রতিভাবান অমর কবি, অমিতক্ষর ছন্দে বাংলা ভাষার প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। নানান ঘটনা আর নাটকীয়তায় ভরা তার অবিশ্বাস্য জীবন, ধর্মান্তরিত হয়ে হিন্দু থেকে খ্রিস্টান হওয়া, আবার প্রথম জীবনে মাতৃভাষা বাংলা ছেড়ে ইংরেজিতে সাহিত্য চর্চা করা, ব্যক্তি জীবনে দুটি ভিনদেশী নারীর সাথে প্রেমে জড়িয়ে সংসার করা, ধনাঢ্য জমিদারের সন্তান বিলেত থেকে ব্যারিস্টার হয়েও শেষ জীবনে পশ্চিম বাংলায় অর্থাভাবে মানবেতর জীবনযাপন করে মৃত্যু। এরকম অনেক অবিশ্বাস্য ঘটনার ভিতর দিয়ে কেটে গেছে কবির জীবন। সমগ্র পৃথিবীতে একটাই কবি আছে যিনি নিজের কবরের সমাধিলিপি বা এপিটাফ নিজেই লিখে গিয়েছিলেন, দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। সাগরদাড়ি, কপোতক্ষ তীরে জন্মভূমি। এই সেই পৈতৃক পুকুর ঘাট যেখানে বসে কবি অসংখ্য কাব্য কবিতা রচনা করেছিলেন। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর উপজেলায় কপোতক্ষ নদের তীরে অবস্থিত সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই ক্ষণজন্মা দুই বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। আজ আমি যাচ্ছি প্রথম আধুনিক মহাকবি, বাংলা কাব্যের কালপুরুষ মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা দর্শনে। আপনাদেরকে দেখাবো তার জন্মস্থান, শোনাবো তার অবিশ্বাস্য জীবন কাহিনী। খুলনার 0 পয়েন্ট থেকে সকাল 9টায় সাতক্ষীরা মহাসড়ক দিয়ে কেশবপুরের উদ্দেশ্যে বাইক যোগে রওনা হলাম। যাত্রা শুরুতেই সামনে দিয়ে এক ঝাঁক বুনো পাখি উড়ে গেল। আমি ধরেই নিলাম পাখিগুলো আমাদের অভিনন্দন জানালো। খুলনা 0 পয়েন্ট থেকে কেশবপুর বাজারের দূরত্ব 36 কিলোমিটার। কিছুক্ষণ চলার পর আমরা চুকনগর পৌঁছে গেলাম। চুকনগর বাজার থেকে যশোর রোড অভিমুখে কেশবপুর যাত্রা করলাম। আরও কিছুক্ষণ চলার পর আমরা কেশবপুর উপজেলায় মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাওয়ার জন্য যে গেট, সেই গেটের সামনে পৌঁছে গেলাম। গেটের বাম পাশে লেখা কবির সেই বিখ্যাত এপিটাফ এবং ডান পাশে কবির মুরারি। মাইকেল গেটে প্রবেশ করলাম। এখন আমাদের এই পথ ধরে সাগরদাড়ি পৌঁছাতে হবে, দূরত্ব 12 কিলোমিটার। গেট দিয়ে প্রবেশ করার পর চোখে পড়ল কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ আর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মধুমেলার
শুভেচ্ছা গেট। এই মেলা 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি মাসব্যাপী চলবে। সবচেয়ে মজার বিষয় হলো আজ 25 জানুয়ারি কবির জন্মদিন, আর এই দিনেই আমরা কবির জন্মভিটে দেখতে যাচ্ছি। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং শীতের সকালে কনকনে শীতল হাওয়া যেন কানে কানে বলছে, দাঁড়াও পথিক, একটু জিরিয়ে চায়ের কাপে একটু গরম উষ্ণতা নাও। যথারীতি আমরা চা পানের উদ্দেশ্যে একটু থামলাম। চিনি কম খায় আমার মাইকেলের বাড়ি আর কয় কিলো আছে? এই তো আর আপনার 2.5 কিলো হবে। দোকানদার দাদা খুবই আন্তরিক ছিলেন। আমাদের ক্যামেরা দেখে আমাদের চ্যানেলের নাম জিজ্ঞেস করলেন, সেই সাথে উনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে তবে আপনারাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কিছুক্ষণের ভিতরে সাগরদাড়ি পৌঁছে যাব, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পৌঁছে যাব। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে ছোট ভাই প্রাপ্ত। কবি মধুসূদনের বাড়ি যাওয়ার পথে চোখে পড়ল এই প্রাচীন মসজিদটি, তাই বাইক থেকে নেমে ধীরে ধীরে মসজিদের দিকে অগ্রসর হচ্ছি। দর্শক, এই সেই মসজিদ যেখানে শিশু মধুসূদন ফার্সি ভাষা শিখতেন। এখন আমি মসজিদের ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রাচীন এই মসজিদটি 1800 শতকে নির্মিত। শিশু মধুসূদন এই মসজিদেই ফার্সি ভাষা শিখতেন। মাইকেল মধুসূদন দত্ত মাতৃভাষা ছাড়াও আরও 12টি ভাষা জানতেন। এই মসজিদ থেকেই তার ফার্সি ভাষা শেখার মাধ্যমে তার ভাষা শিক্ষার শুরু। বাংলা ফার্সি ছাড়া তিনি ইংরেজি, ল্যাটিন, গ্রিক, হিব্রু, তেলেগু, তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন। বাংলা, ইংরেজি, ফার্সি ও ইতালি ভাষায় কবিতাও লিখতে পারতেন। শিশু মধুসূদনের কত না স্মৃতি বিজড়িত এই মসজিদের কক্ষ, বারান্দা ও প্রাঙ্গণ জুড়ে। মসজিদ দর্শন শেষে একটু এগিয়ে পৌঁছে গেলাম সাগরদাড়ি মধুপল্লীতে। মাইকেলের বাড়ির গেটে বেশ বড় করেই লেখা আছে মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘর। রবিবার পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস বন্ধ। এ পল্লীতে প্রবেশ করতে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। দেশি পর্যটকদের জন্য 20 টাকা, সার্কভুক্ত দেশগুলোর জন্য 100 টাকা এবং অন্য দেশি লোকজনদের জন্য জনপ্রতি 300 টাকা। আপনি যদি বাংলাদেশি হন এবং আমার মতো বাইক নিয়ে যান তবে বাইক পার্কিংয়ের জন্য টিকিট লাগবে, মূল্য 23 টাকা। আমার একটা গাড়ি আছে, শুধু গাড়ি, আর তাছাড়া আমার কার্ড আছে। সংগ্রহ করা টিকিটগুলো আমরা দিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং আমাদেরকে বাইকের জন্য যে টিকিটটা কাটছিলাম ওটা রিটার্ন দিলেন। গেট দিয়ে ঢুকে শুরুতেই বেশ খোলা জায়গা, তারপর একটি বড় পুকুর পাড়। 1824 সালের 25শে জানুয়ারি এই বাড়িতেই জন্ম নেন বাংলা সাহিত্যের অন্যতম কবি, নাট্যকর, প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
মাইকেল মধুসূদন দত্তের বাবা ছিলেন যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামের একজন প্রভাবশালী জমিদার রাজনারায়ণ দত্ত, আর মাতা ছিলেন জাহ্নবী দেবী। শিশু বয়সেই তিনি মা জাহ্নবী দেবীর কাছ থেকে প্রথম রামায়ণ মহাভারত পাঠ শিক্ষা নিয়েছিলেন। ছেলেবেলায় নিজ গ্রামের এক পাঠশালায় শিশু মধুসূদনের শিক্ষা জীবন শুরু হয়, কিন্তু গায়ের পাঠশালায় শিশু মধুসূদন বেশি দিন পড়ালেখা করতে পারেননি, কারণ পিতা রাজনারায়ণ দত্ত পেশাগত কারণে তার পরিবার নিয়ে কলকাতায় খিতপুর এসে বসবাস শুরু করেন। কলকাতায় এসেই শিশু মধুসূদনকে প্রথমে লালবাজার গ্রাম স্কুল, পরে হিন্দু কলেজে জুনিয়র শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়। সে সময় তার বয়স ছিল মাত্র 7 বছর। ছাত্র হিসেবে মধুসূদন বরাবরই ভালো ছিলেন। কৃতি ছাত্র হওয়াতে তিনি বৃত্তিও পেয়েছিলেন। এমনকি তিনি নারী শিক্ষার উপর ভিত্তি করে 1842 সালে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখে স্বর্ণপদক পেয়েছিলেন। হিন্দু কলেজে পড়া অবস্থায় কবি মধুসূদনের জীবনে আসে এক বাক পরিবর্তন। এ সময় তিনি ইংরেজি সাহিত্যের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়েছিলেন। পাশ্চাত্য সাহিত্যের প্রতি দুর্নিবার আকর্ষণবশত কবি ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন এবং তার কাছে মনে হতো একমাত্র ইংরেজি ভাষায় কাব্য রচনা করলেই অনেক বড় কবি হওয়া সম্ভব। 1842 সালের 9 ফেব্রুয়ারি তার জীবনে ঘটে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করলেও যৌবনে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন দত্ত নাম গ্রহণ করেন। মূলত এই নতুন নামেই তিনি পরিচিত হন। এ সময় তিনি হিন্দু কলেজ ছেড়ে দেন এবং কিছুদিন পর তিনি কলকাতার শিবপুরে বিশপস কলেজে ভর্তি হয়ে যান। এরপর বিশপস কলেজ ত্যাগ করে 1848 সালে 18 জানুয়ারি মাদ্রাজে চলে যান। মাদ্রাজে গিয়ে তিনি ইংরেজি শিক্ষক হিসেবে চাকরি নেন। মাদ্রাজে থাকা অবস্থায় তিনি ইংরেজিতে কবিতা ও প্রবন্ধ লিখে তার প্রতিভার স্বাক্ষর রাখেন। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে কবির কাকার বাড়ি। এখন এই দেয়ালে দরজায় সমগ্র জায়গায় প্রেমের নিদর্শন। মানে যে যাকে ভালোবাসে, যে যাকে ঘৃণা করে, তারা এখানে ঘুরতে এসে দরজায় লিখছে, দেয়ালে লিখছে। অসাধারণ একটা শৈল্পিক ব্যাপার স্যাপার। হ্যাঁ, এখানে একজন কে লিখলো দেখলাম যে তুমি আলু আমি ডাল, তোমারে আমি ঘৃণা করি, বুঝতে পারো না কারণ তুমি একটা গাধা। কবির ব্যক্তিগত জীবন ছিল অনেক নাটকীয় এবং বেদনাবিদুর। মাদ্রাজে যাওয়ার 6 মাস 13 দিনের মাথায় 1848 সালের 31শে জুলাই কবি মধুসূদন দত্ত রেবেকা ম্যাকটাফিস নামের এক শ্বেতাঙ্গিনী নারীকে বিবাহ করেন। কবির বয়স তখন মাত্র 24। সে সময় ভারতীয় শ্বেতাঙ্গিনী নারীকে বিয়ে করা ছিল সম্পূর্ণ অকল্পনীয়। ভারতবর্ষে এটাই প্রথম ভারতীয় ও শ্বেতাঙ্গিনী নারীর বিয়ে। মাইকেল মধুসূদন ভারতবর্ষের এই নিষেধাজ্ঞা ভেঙে এই বিবাহের মাধ্যমে সমগ্র ভারতবর্ষে সমালোচনা করান। সংসার জীবনে কবির 4 সন্তান হয়েছিল, যদিও তাদের এই দাম্পত্য জীবন তেমন সুখের ছিল না। এরপর একসময় ইংরেজ কন্যা অ্যামেলিয়া হেনরিয়েটার সঙ্গে কবি মধুসূদনের পরিচয় হয়। কালক্রমে দুজনের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। কবি মধুসূদনের জীবনে সুখ দুঃখে হেনরিয়েটা সবসময়ের জন্য পাশে থাকতেন। 1852 সালের 2রা ফেব্রুয়ারি মধুসূদন আবার কলকাতায় ফিরে আসেন। এবার কলকাতায় আসার পর তিনি দেশীয় শিল্প, সাহিত্য, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি একাত্ম চর্চায় মনোনিবেশ করেন। বিশেষ করে মায়ের ভাষা বাংলা চর্চার প্রতি তার আগ্রহটা বেড়ে যায় দ্বিগুণ। 1862 সালের 9 জুন কবি মধুসূদন ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে তিনি ব্যারিস্টারি পড়ার সময় ভীষণভাবে অর্থকষ্টে পড়েছিলেন। তারপরও তিনি আপন মেধার বলে এবং বহু চেষ্টার ফলে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। দেশ ছেড়ে দেশের বাইরে গিয়ে কবি দেশকে গভীরভাবে অনুভব করেছিলেন। লিখেছিলেন তার অমর কবিতা কপোতক্ষ নদ। 1867 সালে কবি মধুসূদন বিদেশ ছেড়ে দেশে ফিরে আসেন এবং কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসাবে যোগদান করেন। এ সময় তিনি প্রচুর অর্থ উপার্জন করেছেন, কিন্তু আমার মতো অমিতব্যয়ী ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে তার উপর আবার নেমে আসে চরম দুর্ভোগ। ফলে ব্যারিস্টারি ছেড়ে তিনি চাকরিতে যোগদান করেন। প্রায় 2 বছর চাকরি করার পর আবারও ব্যারিস্টারিতে ফিরে যান,
এবারও তিনি তেমন সুবিধা করতে পারেননি। এরপর তিনি পঞ্চকোট রাজ্যের আইন উপদেষ্টা পদে নিযুক্ত হন, কিন্তু এখানেও তিনি বেশি দিন চাকরি করতে পারেননি। বাংলা ভাষায় তার অমর সৃষ্টি অমিতক্ষর ছন্দে রামায়ণের উপখ্যান থেকে মেঘনাদ বধ কাব্য। 1858 সাল থেকে 1862 সাল পর্যন্ত মাত্র 5 বছরের মধ্যে কবি মধুসূদন একে একে রচনা করেন তিলোত্তমা সম্ভব, মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য এবং শর্মিষ্ঠা, পদ্মাবতী, একেই বলে সভ্যতা, কৃষ্ণকুমারী, বুড়ো শালিকের ঘাড়ে বউ ইত্যাদি নাটক ও প্রহসন সহ বিভিন্ন কাব্য ও কবিতা রচনা করেন। বন্ধুরা, আমরা এখন কপোতাক্ষ নদের দিকে অগ্রসর হচ্ছি। পরে আপনাদেরকে আমি বিদায়ঘাট দেখাবো, সঙ্গে থাকুন। বন্ধুরা, এই সেই বাদামতলা যেখানে কবি এসে 14 দিন অবস্থান করছিলেন, কিন্তু তিনি ধর্মান্তরিত হওয়ার কারণে তার কাকারা এবং জ্ঞাতিগোষ্ঠীরা তাকে বাড়ি প্রবেশ করতে দেয়নি। কবি এখানে 14 দিন অবস্থান করে এই বিদায়ঘাটের থেকে উনি বিদায় নিয়ে নেন। মাইকেলের স্মৃতি বিজড়িত সেই বাদামতলাটি আছে, কিন্তু গাছটি আর দাঁড়িয়ে নেই, ঝড়ে ভেঙে পড়েছে। বন্ধুরা, আমরা এখন নৌকায় করে বিদায়ঘাট দেখতে যাব, কবি যেখান থেকে দিল্লিতে চলে গেছিলেন। বন্ধুরা, অসাধারণ একটা অনুভূতি লাগতেছে, হাতে বাওয়া নৌকা আর এই সেই কপোতাক্ষ নদ। এই নদকে ঘিরে কবির অনেক স্মৃতি বিজড়িত আছে। ওই সামনে বিদায়ঘাট দিয়ে কবি ভারতে চলে গিয়েছিল। আর কখনো কি আসছিল? না, অলোক বিদায় নিয়ে চলে গেল আর আসছিল। বন্ধুরা, এই সেই পথ যে পথ দিয়ে কবি শেষবারের মতো বিদায় নিয়েছিলেন বাংলাদেশ থেকে এবং নিজ পৈতৃক ভিটা থেকে। এই পথ দিয়ে উনি ইন্ডিয়ায় চলে গেছিলেন, আর কখনো উনি বাংলাদেশে আসেন।